ব্রাত্য বসু এই মুহূর্তে যে রাজনৈতিক ভাবনার সঙ্গে এগোচ্ছেন সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এসে এরকমটা জানা গেছে বা বোঝা গেছে। ব্যক্তিগত ধারণা এখন গ্রুপ থিয়েটার বলে কিছু নেই, সেই জায়গাটা থেকে সরে এসে মানুষের ক্রাইসিস গুলোকে নিয়ে আসা। থিয়েটারকে বলি, তারা কিন্তু গ্রুপ থিয়েটার বলেই নিজেদেরকে দাবি করেন, কিন্তু তারা সেই প্রোটেস্টের জায়গাটাতে নেই। মানুষগুলো প্রতিবাদ করবে, সেই মানুষগুলো কোনো না কোনো কারণে ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছে। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌম্য বন্দ্যোপাধ্যায়, আর আপনারা দেখছেন বর্ধমান টিভি গোল্ড। বর্ধমান টিভি গোল্ডের বিশেষ অনুষ্ঠান সৌম্য স্পিক্সে আপনাদের সকলকে স্বাগত। যারা সৌম্য স্পিক্সের নিয়মিত দর্শক তারা জানেন যে এই অনুষ্ঠানে মূলত খবরের বাইরের যে খবর, সেই খবরকেই আমরা কিন্তু প্রাধান্য দিই এবং এমন এমন মানুষকে আমরা নিয়ে আসি এই সৌম্য স্পিক্সে, যারা বর্ধমান শহর তো বটেই, সারা বাংলা বলতে গেলে যারা নিজ নিজ মানে স্ব ক্ষেত্রে কৃতবিদ্য মানুষজন, যাদেরকে আমরা হয়তো কাউকে মঞ্চে দেখেছি, কাউকে টেলিভিশনে দেখেছি, কাউকে ছবি আঁকতে দেখেছি, কাউকে গান গাইতে দেখেছি, কিন্তু ব্যক্তি মানুষগুলো কেমন, তাদের পারফরমেন্সের বাইরে তারা কেমন, এইটা আমরা সৌম্য স্পিক্সের মাধ্যমে তুলে ধরি এবং ব্যক্তিগত আলাপচারিতা এবং তার সঙ্গে অবশ্যই ব্যক্তিগত অনেক ধরনের প্রশ্ন থাকে। এবং আজকে সৌম্য স্পিক্সে এমন একজন এসেছেন যিনি বয়সে তরুণ হলেও নাট্য জগতের একজন অত্যন্ত নামী ব্যক্তিত্ব। তো তার নাম নতুন করে বর্ধমানে নাট্য জগতে কাউকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার নেই। আমাদের সঙ্গে রয়েছে আমাদের সবার প্রিয় নাট্য পরিচালক অভিনেতা প্রিয়তোষ রায়। প্রিয়তোষ, তোমাকে স্বাগত সৌম্য স্পিক্সে। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমেই আমাদের বর্ধমান টিভি গোল্ডের যারা দর্শক আছে তাদের সবাইকে প্রণাম জানাচ্ছি এবং বর্ধমান টিভি গোল্ডকে ধন্যবাদ যে এরকম একটা থিয়েটারি আড্ডায় আমাকে একটা অংশীদার করার জন্য। হ্যাঁ, মানে প্রিয়তোষ তো আমরা সংলাপ দেখেছি, সংলাপ বলছে না, এবং আজকে যে কঠোর পরিচালকের খোলস ছেড়ে বেরিয়েছে। প্রিয়তোষ, প্রথমেই তোমার কাছে এটা জিজ্ঞাসা করবো যে আমরা জানি যে তুমি একটা এমন পরিবারে বড় হয়েছে যে পরিবারটা থিয়েটার নিয়ে, কাকু প্রয়াত হয়েছেন পরিতোষ রায়, তিনি খুবই নামী একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন। থিয়েটার পরিবারে জন্মানো, এটা থিয়েটার করতে আসার পক্ষে সুবিধাজনক না অসুবিধাজনক? এই প্রশ্নটা এর আগেও আমাকে অনেকবার ফেস করতে হয়েছে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটা কথা সেটা হচ্ছে যে এই যে প্রত্যেকবার মানে যেখানেই যাই বেশিরভাগ জায়গাতে এই নাট্য ব্যক্তিত্ব শব্দটা, এটার আমার একটা আপত্তি আছে। আচ্ছা, ঠিক আছে, কেন আপত্তি? তার কারণ আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে ব্যক্তিত্ব হয়ে ওঠার যে গুণাবলীগুলো একটা মানুষ অর্জন করে একটা যাপনের মাধ্যমে, সেটা আমি এখন অর্জন করতে পেরেছি কিনা। এটা আমার মনে হয় যে তুমি যদি আমাকে থিয়েটার আর্টিস্ট বলো, সাউন্ডস বেটার। ঠিক আছে, হ্যাঁ, তোমার প্রশ্নের উত্তর হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে এটা সুবিধাজনক হয়। কেমন সুবিধাজনক হয়? কারণ হচ্ছে এই যে তুমি বললে না তরুণ, এই তরুণ, হ্যাঁ, বর্ধমানে অনেকেই থিয়েটারে কাজ করেন, সেখানে বয়সের নিরিখে আমি অনেকটা তরুণ বলতে। তার আগে যারা ছিলেন, তো সেই জায়গায় তখন কিন্তু আমার থিয়েটারের জার্নিটা শুরু হয়েছিল when I was 6 or 7 years old। আচ্ছা, ঠিক আছে। ফলত প্রায় 35-36 বছর আমি এই থিয়েটারের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে রয়েছি। এবং এটার কারণটা হচ্ছে, কেন বললাম কথাটা, তার কারণটা হচ্ছে যে সেই 6-7 বছর বয়সে আমি দেখতে পেয়েছি যে আমার বাড়িতে বসে প্রতিদিন বিভিন্ন রকম দল আসছে, মিটিং হচ্ছে, থিয়েটারে আড্ডা হচ্ছে। তো এই যে পরিবেশটা, এই পরিবেশটা আমাদেরকে নিজেদেরকে মেলে ধরতে অনেক বেশি সাহায্য করেছে। সেটা কাজের ক্ষেত্রে কতটা করেছে এই ব্যাপারে আমার ডাউট আছে। তার কারণ হচ্ছে আমার বাবা যেটা বলতেন সেটা হচ্ছে যে তোমার কাজটা তোমার, আমার কাজটা আমার, তুমি তোমার কাজটাকে তোমার মতো করে দেখবে, এবং সেই হিসেবে আমাদেরকে স্বাধীনতাও দিয়েছেন। কিন্তু সেখানে সাহায্য করেছেন প্রথম থিয়েটার শিক্ষা কি বাবার কাছে? প্রথম থিয়েটার শিক্ষা আমার প্রথম থিয়েটার যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার স্কুলে, খুব ছোটবেলায়। ঠিক আছে। তারপরে যেটাকে তথাকথিতভাবে গ্রুপ থিয়েটার বলা হয়, সেটা ওই 6-6.5 বছর বয়সে বর্ধমান ময়ূখ বলে তখন একটি দল ছিল। তো সেখানে আমার প্রথম হাতে করি সেই দলে, সেই নাটকে। তো এইটা একটা সুবিধাও ছিল। অসুবিধাটা হচ্ছে যে যখনই আমি কাজ করতে গেছি কোনো থিয়েটার নির্মাণ নিয়ে যখনই ভাবতে গেছি, তখনই সেইখানে আমার নামের আগে আমার বাবার নামটা চলে আসতো অটোমেটিক্যালি। আজকেও যেমন এলো তোমাকে। তো পরিতোষদার ছেলে, পরিতোষ রায়ের ছেলে, সেটা একটা নেক নজরে দেখতো, হয়তো একটা সম্ভ্রমের চোখে দেখতো, ভালোবাসার চোখে দেখতো, আদরের চোখে দেখতো।
সেটা একটা পজিটিভ দিক, কিন্তু নেগেটিভ দিক ছিল এটা, যেটা কাটিয়ে উঠতে আমার অনেকটা সময় লেগেছে। মানে মানে সব জায়গাতেই যেটা হয়, মানে সব জায়গাতেই বাবার সঙ্গে প্রতি তুলনায় সেই হ্যাঁ, একটা বাবার সঙ্গে তুলনা করাটা খুব মুশকিল, মুশকিল, কারণ সেটা হ্যাঁ আজকে এই সুযোগটা এসছে বলে বলছি যে বর্ধমানে আমি আমার এই যাবৎকাল যে কজন থিয়েটারি মানুষকে দেখেছি, খুব কম দু একজন আছেন যারা আমাকে খুব ইনফ্লুয়েন্স করেছিল। মানে নট অনলি আমার বাবা, বাট অলসো আরো অনেকেই আছেন, যেমন নিমাই দে ছিলেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, অসম্ভব তার কাজ আমাকে খুব ইন্সপায়ার করতো, আমি খুব অল্প কাজ করার সুযোগ পেয়েছি তার সঙ্গে। তো বাবার ক্যারিশমাটা একটু অন্য ধরনের ছিল, হ্যাঁ, সংগঠক হিসেবে মূলত, কারণ অভিনেতা হিসেবে বাবা কাজ করেছে খুব কম, নির্দেশনার কাজ প্রায় করেননি বললেই চলে। আগে যখন বীরভূমে আমাদের দেশের বাড়ির ওখানে যখন থিয়েটার করতেন বর্ধমানে আসার আগে, তখন হয়তো কিছু ছোটখাটো কাজ করেছেন, কিন্তু বাবার মূল কাজটা ছিল যে থিয়েটারের মানুষগুলোকে এককাট্টা করা। আচ্ছা, এইটা বর্ধমানে বিরল। এটা আমি এটি প্রশ্নে আসবো, আমি তুমি বলো তারপর হ্যাঁ, বলছি। তো এই জায়গাটাতে বাবার মানে বাবা ইউনিক ছিল এই জায়গাটাতে, সমস্ত মানুষগুলোকে একটা জায়গার মধ্যে নিয়ে এসে তাদেরকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, একে অপরের সঙ্গে সামঞ্জস্য রেখে, হ্যাঁ, কাজটাকে মানে থিয়েটারটাকে যত মানে তোমাদের ঘরে সর্বদা একটা অ্যাম্বিয়েন্স ছিল, ছিল, মানে কিরকম হচ্ছে, সকালে একটা থিয়েটার দলে মিটিং হচ্ছে, হয়তো রাত্রে একটা হচ্ছে। ইভেন আমার এখনো মনে আছে, আমরা যে কোয়ার্টারটায় থাকতাম তার আগে ইউনিভার্সিটি কোয়ার্টারে, সেখানে খুব ছোট্ট একটা ঘর ছিল, ঠিক আছে, আর তার পাশে আরেকটা ছোট্ট ঘর, সেই দুটো ঘরের মাঝখানে একটা পার্টিশন আছে, একটা দরজা। তো এই ঘরে তুমি, এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি, পাশের ঘর থেকে সমস্ত শোনা যায়। আচ্ছা, এবার ধরা যাক এই ঘরটাতে 20 জন বসে মিটিং হচ্ছে, আর আমি পাশের বাড়িতে পাশের রুমটাতে পড়ছি, পরের দিন আমার মাধ্যমিক পরীক্ষা। এরকম অবস্থা, ঠিক আছে, সেটা খুব মজার ছিল। তো সেই সকালে একটা দল, বিকেলে একটা দল, পরের দিন আরেকটা দল, এর থিয়েটারটা কি হচ্ছে, বাবার কাছে বিভিন্ন লোক আসছে সাজেশন নিতে, এইগুলো না আমাদের খুব এনরিচ করেছে মানসিকভাবে। মানে প্রাথমিক স্কুলিংটা তোমার ওখানেই শুরু হয়ে যায়? স্কুলিংটা ওখানেই শুরু হয়েছে। কিন্তু কুশীলব কোন সময়টা তৈরি হলো? কুশীলব তৈরি হলো 2012-তে, কারণ তার আগে পর্যন্ত আমি খুব বিক্ষিপ্তভাবে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, ঠিক আছে, এখানে ওখানে থিয়েটার করছি, নিজের মতো কোথাও বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করাচ্ছি ছেলে মেয়েদেরকে নিয়ে, হস্টেলের থিয়েটার হচ্ছে, এই সমস্ত হচ্ছে। 2008 সালে বর্ধমানে একটি দল, যে দলটা 99-এ ফর্ম করেছিল, বর্ধমান প্রয়াস, হ্যাঁ, তো 99-এ সেই দলটাও বাবার হাতেই অলমোস্ট তৈরি। তো সেই প্রয়াস তৈরি হওয়ার 2-3 বছর পরে প্রয়াস বন্ধ হয়ে যায় কোনো একটা কারণে, কোনো কিছু কারণে। তো যখন 2008 সাল, যখন আমার মনে হচ্ছে যে একটা দল হিসেবে এবার থিয়েটারটা করতে হবে, তখন আমার মনে হয় যে এই দলটা কোমায় পড়ে আছে, সেই দলটাকে নিয়ে কাজ করা এবং নতুন করে একটা, মানে যেটাকে রিকনসাইল করা। তখন আমার সঙ্গে আরো বেশ কিছু আমার বন্ধু বান্ধব ছেলে মেয়ে এলো, সেই দলটার মধ্যে কাজ হলো। 2008 থেকে 2007-8 থেকে 2010 একটা চিন্তা ভাবনা শুরু হলো, এবং খুব ভালোভাবে থিয়েটারটা এগোচ্ছিল। কিন্তু মুশকিল হচ্ছে কিছু অভ্যন্তরীণ সমস্যা, যে সমস্যাগুলোকে আমি ট্যাকেল করতে পারছিলাম না। হ্যাঁ, ইডিওলজির জায়গা থেকেই হোক বা যে কোনো জায়গা থেকে, মানে যে দর্শনগত জায়গাতে আমি বড় হয়েছি আর কি, আমার বাবার যে ফিলোসফিগুলো আমাকে হর্ন করেছে, যেগুলো আমাকে শিক্ষা দিয়েছে, আমাকে বড় করেছে, সেখানে আঘাত আসছিল। তো 2010-11 সাল এই সময় করে আমি, মানে যে দলটা আমার নিজের হাতে তৈরি, একদম সেই সেফটি পিন থেকে শুরু করে এভরিথিং, সেই বর্ধমান প্রয়াস ছেড়ে আসি। আমি ছেড়ে আসার পরে আমার মনে হয়েছিল আমি কলকাতায় থিয়েটার করব, বাইরে থিয়েটার করব, এরকম বিক্ষিপ্ত চিন্তা ভাবনা। তখন আমার এক দাদা, সেও তখন প্রয়াসে ছিল, ইনফ্যাক্ট এখনো আছে, দীপ্তিমান দা, মানে অংশুমান করের ভাই, কবি অধ্যাপক। তো দীপ্তিদা আমাকে বলে যে তুই দলটা তৈরি কর। আমি তো না, এখন থিয়েটার একটা কালেকটিভ আর্ট, সেখানে অনেকগুলো মানুষকে দরকার, সমমনস্ক মানুষকে দরকার, তাদের মধ্যে শিক্ষা দরকার, তাদের মধ্যে চেতনা দরকার, সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, ধর্ম সম্পর্কে, সমস্ত কিছু, অর্থনীতি সম্পর্কে। তো সেরকম কিছু মানুষকে নিয়ে 2012 সালের 14 এপ্রিল, পয়লা বৈশাখ ছিল, সেই দিন কুশীলব একটা ফাউন্ডেশন হলো। এবং তারপরে আজকে
24 অনেক 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 আমরা তো অনেক দেখেছি কুশীলবের সেই সময়ে গঙ্গা যমুনা নাট্যোৎসব হ্যাঁ, হতো গঙ্গা মনে যমুনা আছে শুরু হয়েছে। আমরা তো যেতাম এখনো দামোদর নাট্যোৎসবে আমরা যাই, তুমি ডাকো আমরা যাই, এবারেও গেছি। প্রিয়, তো সেখানে যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমি একদম একটু অন্য ব্যাপারের মধ্যে আসি, তোমার জার্নিটা শুরুটার জায়গায় করলাম। আমার যেটা প্রশ্ন এখানে যে বর্ধমানে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপ থিয়েটার একটা দর্শক কিছুদিন যাবত, কিন্তু আমি দেখেছি অনেক জায়গাতে যে মাঝখানে একটা ভাটা পড়েছিল, এখন তো এটা দর্শক হয়েছে। কিন্তু পাশাপাশি অনেকগুলো নেগেটিভ ব্যাপারও এই কথাটা তুমি ছুঁয়ে গেছো। সেটা হচ্ছে যে তোমরা বারে বারে কখনো নাট্য সমন্বয় হয়, সংহতি হয়, ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। মানে আমরা সাংবাদিকরা খুব সোজাসুজি কথা বলতে ভালোবাসি। প্রায়শই আমরা অনেককেই জিজ্ঞেস করেছি, প্রায়শই দেখা যায় যে প্রথমে একটা বিশাল ইউনিটির একটা জায়গা থাকে, সবাই খুব তুমিও ভালো আমিও ভালো কৃষ্ণ বলো সঙ্গে চলো, তারপরেই দেখা গেল যে সবকিছু একদম শেষ, এবং পরপরে তারপর দেখা গেল এর পেছনে চিমটি কাটছে, ওর পেছনে চিমটি কাটছে। আমি বহু আগে, মানে আমাদেরই তোমার একজন অগ্রজ, আমারও খুব প্রিয় দাদা, আমি এখনই নামটা করছি না, ভাতশালার ওদিকে আমি তখন অনেক কাল আগে একটা ব্রাত্য বসু এসেছিলেন, তার মহলা কক্ষ উদ্বোধন হয়েছিল। সবাই বুঝতে পারছেন যারা দেখছেন নাট্যমোদী দর্শক, আমি ইচ্ছে করে নামটা করছি না। তো সেই দাদা আমাকে ডেকেছিলেন, তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে ব্রাত্য বসু এসেছেন উদ্বোধন করতে, দাদা নাটকের অন্যান্য দলের লোক বললো সৌমি সবাইকে বলেছি কেউ আসে। এই যে কালচারটা, এইটা আমার মনে হয় যে কোনো মানে এইটা কেন, মানে বর্ধমানের থিয়েটারে বারবার এই ব্যাকবাইটিংটা কেন হয়, কি হয়, কোন জায়গাটা সমস্যা হয়, কেউ কাউকে দেখতে পারে না। তুমি যে দলটির কথা বলছো বা যে মহলা কক্ষের কথা বলছো, সেই মহলা কক্ষটি ব্রাত্য বসু উদ্বোধন করেন কোন এক সময়। আমি ছিলাম সেদিন, আমি গিয়েছিলাম। সেই মহলা কক্ষটি কিছুদিন আগে, মানে কিছু বছর আগে আবার সেটা বন্ধও করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্রাত্য বসু এই মুহূর্তে যে রাজনৈতিক ভাবনার সঙ্গে এগোচ্ছেন, সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে এসে এরকমটা জানা গেছে বা বোঝা গেছে, বন্ধ করে দেওয়া হয়। আচ্ছা, মজাটা হচ্ছে যে তুমি সেই সময়ে যেমন থিয়েটারের মানুষগুলোকে ওই মহলা কক্ষ উদ্বোধনে দেখোনি, যখন বন্ধ হয়ে যায় তখনও কিন্তু থিয়েটারের যে মানুষগুলো তারা এক কাছে এসে কিন্তু একটা কোনো প্রতিবাদ, আমরা মিডিয়ার লোকেরও জানেন, এবং সেই মানুষ তুমি যার কথা বলছো সে আমাদেরও অনেক অগ্রজ, আমরা তার থিয়েটার দেখে বড়ও হয়েছি, শিখেছি অনেক কিছু। তাকে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম যে সমস্ত দলগুলোকে ডাকো, আমরা ডেকে এটার বিরুদ্ধে অত্যন্ত মিছিল বের করি। মুশকিলটা কি হয়, মানে এটা না তোমাকে একটু পিছনে যেতে হবে, মানে থিয়েটারি ইতিহাসের একটা পিছনের দিক যেতে হবে। বহুকাল আগে, হ্যাঁ, যখন বঙ্গের থিয়েটারে একটা পেশাদারি থিয়েটার চলছিল, ঠিক আছে, এটা আমি বলছি প্রি ইন্ডিপেন্ডেন্স একটা জায়গা থেকে, মানে হাতিবাগান একটা পেশাদারি থিয়েটার ছিল, যে পেশাদারি থিয়েটারটার মূল লক্ষ্য ছিল কি, জনমনোরঞ্জন, এন্টারটেনমেন্ট আর মানি মেকিং পলিসি। হ্যাঁ, বটেই তো। এবং সেটাতে তার সোল পারপাসটা ছিল এটা। এবং সেখানে তথাকথিতভাবে স্টার কাস্ট যে ব্যাপারটা, সেই স্টারদের নিয়ে থিয়েটার করা হতো। মহেন্দ্র চৌধুরী ছিলেন, শিশির বাদুড়ী ছিলেন, এই সমস্ত তাদের নামই হল ভর্তি হতো। তো এই যে পেশাদারি থিয়েটার, এই পেশাদারি থিয়েটার থেকে, মানে তোমার প্রশ্নটার পিছনে কতগুলো ছোট ছোট সাব কোশ্চেন ঢুকে আছে। এই পেশাদারি থিয়েটারটা থেকে পরবর্তী ক্ষেত্রে আমরা যখন যেটাকে আমরা এখন গ্রুপ থিয়েটার হিসেবে জানি, আদতেও আমার ব্যক্তিগত ধারণা এখন গ্রুপ থিয়েটার বলে কিছু নেই, এটা টোটালি অ্যাবলিশড হয়ে গেছে। কেন আমি বলছি কারণটা, এটা আমার চিন্তা ভাবনা থেকে বলছি। কেন বলছি, পেশাদারি থিয়েটার থেকে কখন গ্রুপ থিয়েটার এই বিষয়টার উদ্ভব হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-45, এই সময়ে দাঁড়িয়ে 43-এর মন্বন্তরে দেখা দিল বঙ্গে, তাই তো। 43-এর মন্বন্তর যখন দেখা দিল, তখন কিছু মানুষ যারা মূলত ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন আইপিটিএ, সে আইপিটিএ এর মেম্বার ছিলেন, তাদের মধ্যে দুজনের নাম করব। একজন হচ্ছে বিজন ভট্টাচার্য, আর একজন হচ্ছে সৌম্য মিত্র। বিজন ভট্টাচার্যের একটি নাটক নবান্ন 1944, সেই নাটকটার মধ্যে দিয়ে প্রথম গ্রুপ থিয়েটারের বীজ বপন করা হলো, ঠিক আছে। 1944 এই সময় আরো একটা নাটক হয়েছিল, যেটার নাম বেশিরভাগ ক্ষেত্রে উল্লেখিত হয় না, সেটা হচ্ছে জবানবন্দি বলে একটা নাটক হয়েছিল। তো সেই প্রসেসটা 1947-এ, মানে স্বাধীনতার পরপরই সেই প্রসেসটা কিছুটা হলো ভাটা পড়লো। কেন ভাটা পড়লো হচ্ছে, আইপিটিএ বিক্ষিপ্ত হয়ে গেল, অবশ্যই, ঠিক আছে। অনেকেই ছাড়লেন, সৌম্য মিত্র আর সেভাবে, সৌম্য মিত্র ছিলেন, উৎপল দত্ত সরে এলেন, অজিতেশ বাবু। তো
যখন এটা হচ্ছে সেই সময় দাঁড়িয়ে 1950 1960 এই সময়টাতে এদের কিন্তু মানে এই জায়গাটা কিন্তু মূল লক্ষ্যটা ছিল কিন্তু স্টার নয়, কিছু আইডিওলজি। অর্থাৎ আমার মনে হয় প্রিয়তোষ কিন্তু স্টার কাস্ট ব্যাপারটা এখনো আছে। আমি বলছি, আমি সেই জায়গাটায় আসছি। সেই জায়গাটা থেকে সরে এসে মানুষের ক্রাইসিস গুলোকে নিয়ে আসা, 43-এ মন্বন্তরের যে কৃষকরা ছিল তাদের কথা বলা, তাই তো? যখন ভোটের ভেট লেখা হচ্ছে, এখন ভোটের ভেট, হ্যাঁ। তো সেই জায়গা থেকে যখন 1950 সাল, তখন বাইরের বিদেশের বিষয়বস্তু এলো, আন্তন চেখভ এলেন, বেটল ব্রেক্ট এলেন, হ্যাঁ, পিরান্দেলো এলেন। তো এইগুলো কেন, এই ট্রান্সফরমেশনটা কেন হলো? তার কারণ হচ্ছে আমার বলার যে জায়গাগুলো, যে বলার কথাগুলো, সেগুলো লেফটিস্ট আর্টিস্ট ফোরাম থেকে বা সেই অ্যাসোসিয়েশন থেকে সেই প্রতিবাদের একটা হাতিয়ার হয়ে উঠলো থিয়েটার। অবশ্যই যেখানে সাধারণ মানুষ, সেখানে দলটা হচ্ছে ইম্পর্টেন্ট, তাই তো? এখন আমরা যে গ্রুপ থিয়েটারকে বলি, তারা কিন্তু গ্রুপ থিয়েটার বলেই নিজেদেরকে দাবি করেন, কিন্তু তারা সেই প্রোটেস্টের জায়গাটাতে নেই। তারা প্রোটেস্টের জায়গাটা নেই, তার কতগুলো কারণ আছে, প্র্যাকটিক্যাল গ্রাউন্ড আছে। তার কারণ হচ্ছে পেশাদারি থিয়েটার যেমন একটা ইনকামের জায়গা ছিল, গ্রুপ থিয়েটার কিন্তু ইনকামের জায়গা নয়। কেন না? ইনকামের জায়গা নয় এই কারণে, থিয়েটারতে একটা কলকাতার গ্রুপ থিয়েটারকে এখানে নিয়ে আসতে হলে তো অনেক টাকা দিতে। আমি আসছি ওই প্রসঙ্গটা। গ্রুপ থিয়েটারটা ইনকামের জায়গা নয়। একটা তুমি বলছো যে একটা কল শো এর পার্সপেক্টিভ। হ্যাঁ, আমি কল শো, আমি নট অনলি কল শো, আমি বলছি যে এই যে গ্র্যান্ট আসছে সরকারের কাছ থেকে, এক্স্যাক্টলি, আমি প্রশ্নটা আমার আছে, আমি একটু শর্টে বলো তুমি, আমি আসবো। তো এই যে বিষয়গুলো, তো সেই প্রতিবাদের জায়গাটা থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে মানুষগুলো প্রতিবাদ করবে, সেই মানুষগুলো কোনো না কোনো কারণে ক্ষমতার কাছাকাছি থাকতে চাইছে। 100 বার আমি এই জায়গাটাতে এখন এই ক্ষমতার কাছাকাছি থেকে তুমি কখনো প্রতিবাদ, প্রতিবিপ্লব এগুলো কখনো আনতে পারো না, বা বিপ্লব এগুলো আনতে পারো না, সম্ভব না। ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছে যে আমি তুমি এটা বলতে, যে চেয়ারে বসে তো চেয়ারটাকে উল্টে ফেলা যায় না। তাহলে আমার কথা হচ্ছে, যেটা এখন স্যালারি গ্র্যান্ট চালু হয়েছে, রেজিস্টার্ড যে দলগুলো আছে তারা স্যালারি গ্র্যান্ট পেতে পারে। সম্প্রতি আমি দেখছিলাম যে সরকার কিন্তু এই সুযোগটা ছাড়বে না। সে যখন তোমাকে স্যালারি গ্র্যান্ট দেবে, তখন কিন্তু সে তার বিনিময়ে তো তার একটা কিছু চাইবে। যতই আমরা বলি যে এটা অটোনমাস কোনো সরকারই করে না, সম্প্রতি আমি দেখছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা একটা প্রতিবাদও হয়েছে যে তারা একটা অনুদান দেবেন, কিন্তু তাদের যে মতাদর্শের বা তাদের সরকারের যে প্রকল্পগুলো, সেগুলো তারা বলছেন যে থিয়েটার কর্মীদেরকে করতে হবে। আমার যেটা কথা হচ্ছে যে সময় দাঁড়িয়ে, আমি তোমার কথাটা একটু এক্সটেন্ড করছি, যে সময় দাঁড়িয়ে উৎপল দত্ত মিনার ভাতে কল্লোল করছেন, তার উপর আক্রমণ হচ্ছে, গ্রেপ্তার হচ্ছেন, তীর তৈরি হচ্ছে, হ্যাঁ, সেটা তো নিয়ে আরো অনেক বড় ব্যাপারে চলে গেল। নকশাল আন্দোলনের পর বড় তীর তৈরি হচ্ছে। আজকে থিয়েটার কি কোথাও গিয়ে সেই জায়গায় নিজের সিদ্ধান্তকে বন্ধক রাখছে? কোথাও কি একটা সেটিং হয়ে যাচ্ছে? হ্যাঁ, রাখছে তো অবশ্যই। শুধুমাত্র সেটা টাকা পয়সার জন্য নয়, জানো তো কি হয়, মানে ধরো বর্ধমানে এই মুহূর্তে খুব অ্যাক্টিভলি কাজ করে এরকম 5-6টা থিয়েটারের দল আছে যারা খুব অ্যাক্টিভলি কাজ করে। কিন্তু তুমি যদি একটা পৌরসভার মিটিং এ যাও থিয়েটার ওরিয়েন্টেড, বা জেলা পরিষদের কোনো একটা মিটিং এ যাও থিয়েটার ওরিয়েন্টেড, সেখানে দেখবে 22টা দল। ঠিক আছে, তো এই 22টা দলের না তুমি নাম শুনেছো, না সেই থিয়েটারের মানুষগুলোকে চেনো ঠিকঠাক ভাবে। তাহলে এই যে 5-6টা দল, এই 5-6টা দলের প্রতিযোগিতাটা হচ্ছে আমি ওর থেকে কতগুলো বেশি শো করব। ঠিক আছে, এবার এই শোটা পাওয়া যাবে কিভাবে? দু প্রকারে পাওয়া যেতে পারে। হয় আমি সমুদাকে বলবো, সমুদা তুমি আমার এখানে এসে শো করে যাও, আমি এখানে যারা ওই সব যে প্রাতি প্রতিষ্ঠানগুলো আছে তাদের কর্তা ব্যক্তিদের সঙ্গে গা ঘষাঘষি করে চললে শোটা বেশি পাওয়া যাবে 100 বার। এবং এটা বলতে দ্বিধা নেই যে মানে একাডেমি, তুমি আমাকে বলো না যে না, শুধু তাই নয় প্রিয়তোষ, আমি যেটা কথা বলি সেটা হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান স্পন্সর দলও তো আছে বর্তমানে। আছে তো প্রতিষ্ঠান স্পন্সর বলতে, মানে তুমি বলছো যে মানে সরকারি প্রতিষ্ঠানের মানে একই লোক চালান, এরকম আছে। ইনফ্যাক্ট তুমি জানলে অবাক হবে, বর্ধমানে বেশ কিছু দল আছে এই মুহূর্তে গ্র্যান্ট পাচ্ছে, সরকারি সাহায্য। আমি এটাই বলছিলাম, খুব ভালো কথা, পাচ্ছে। তো সেই যে পাচ্ছে, সেই পাওয়াটা কি প্রক্রিয়ায় পাচ্ছে? এটা একটা খুব, স্টেট গভর্নমেন্ট প্রত্যেক বছর থিয়েটারের দলগুলোকে 50,000 টাকা করে অনুদান দিচ্ছে। ঠিক আছে, এটা তুমি পাচ্ছ, আমি পাচ্ছি না, আমি পাচ্ছি, উনি পাচ্ছেন না, এরকমটা ঘটছে। কিন্তু এই না পাওয়ার কারণগুলো কি? মানে আমি এমন কোনো বছরই পাইনি। তো আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওনাদের কোন এক কর্ণধারকে, তিনি এই মুহূর্তে সরকারের খুব কাছাকাছি, একাডেমির খুব কাছাকাছি মানুষ, যে কারা পাচ্ছে এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আমি যেন পাচ্ছি না এটা নিয়ে আমার মাথা ব্যথা আছে।
কারণ বর্ধমানে যে কটি থিয়েটার দল আছে যারা এই মুহূর্তে থিয়েটার করছে, বিগত 5-7 বছরে এমন কোনো থিয়েটার আমি অন্তত দেখিনি যেটা আমি বসে দেখতে পারি। তাহলে সেই থিয়েটারটা যদি গ্র্যান্ট পায়, অর্থাৎ গ্র্যান্ট মানে কি, তুমি তাকে অর্থ সাহায্য করছো মানে তুমি তাকে ওখানেও তাদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে একটা ম্যানিপুলেশনের একটা জায়গা আছে, ম্যানিপুলেশন আছে। এবং এটা তো বর্তমানে এরকম ঘটনা ঘটেছে, তুমি জানো যে এই সরকার কিছু ক্লাবকে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছে। বর্তমানে এরকম থিয়েটার দল আছে যারা সেই ক্লাব দেখিয়ে 2 লক্ষ টাকা অনুদান দিয়েছে। ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, ভয়ঙ্কর। আপনারা দেখতে পাচ্ছেন একদমই যে একটা মারাত্মক একটা অভিযোগ। আমি বলেইছিলাম যে এই যে আজকের আমাদের যে সৌম্য স্পিক্স তার একটা বিতর্ক সৃষ্টি করবে, অলরেডি সেই বিতর্কের কথাটা কিন্তু প্রিয়তোষ বলেছে। ক্যাটেগরিক্যাল একটা অভিযোগ যে ক্লাবের মানে ক্লাব হিসেবে নিজেদের দেখিয়ে কোনো নাট্যদল যদি 2 লক্ষ টাকা নিয়ে আসে, সেটা কিন্তু একটা আনফেয়ার মিনস অবশ্যই, এবং এটা একটা খুব ভয়ঙ্কর কথা। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে তিনি আর যাই করুন, তিনি গ্রুপ থিয়েটার করতে না, কখনোই নয়। ইনফ্যাক্ট তার থিয়েটারটা করারই কোনো যোগ্যতা নেই আমার কাছে, সে যেই হোক, ঠিক তো? টাকাটাই মেন উদ্দেশ্য, টাকাটাই মেন উদ্দেশ্য। এখন মুশকিল হচ্ছে, আমি তো বর্ধমানে বসে থিয়েটার করছি সমুদা, আমি বর্ধমানের সিনারিওটা নিয়ে চিন্তিত, আমি বাইরের সিনারিও নিয়ে চিন্তিত নয়। বর্ধমানে এই মুহূর্তে একটা দিশাহীন অবস্থা থিয়েটারের। প্রথমত কি থিয়েটার করব না এটাই আমাদের কাছে পরিষ্কার নয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে বর্ধমানের প্রত্যেকটি থিয়েটারের মানুষের পিছনে বিভিন্ন রকম কথা বলে, ঠিক আছে? ওর থিয়েটার প্রথমেই বললাম শুনেছি। এখন এই সুস্থ জায়গাটা আসবে কি করে? তুমি আমার থিয়েটার দেখতে আসছো না দিনের পর দিন, আমি তোমাকে আরেকটা ট্রেন্ড আমি যদি বলি যে বর্ধমানের থিয়েটার যেরকম, তেমনি একটা ট্রেন্ড আমি দেখছি যে মানে কলকাতার কোনো পরিচালককে এনে সেখানে তাদের আবার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। ভালো দিকটা হচ্ছে এই যে হতে পারে যে বর্ধমানের সেরকম মেধা নেই, ফলে আমি বাইরে থেকে, কলকাতা থেকে বা যেখান থেকে হোক, আমি জানতে চাইছি মানে বর্ধমানে যারা তোমরা ডিরেক্টর আছো, যারা ডিরেকশন দিচ্ছ, তাদের থেকেই কলকাতায় যারা ডিরেকশন মেধার অনেকটা তফাৎ আছে, আমি জানতে চাইছি। একদমই না। তাহলে এটা মনে হচ্ছে কেন যে আমাদের ডিরেকশন দেওয়ার কেউ নেই কলকাতা, নাকি নামের পেছনে ছোটা হচ্ছে? যদি কৌশিক চট্টোপাধ্যায় আমার একটা যারা ডিরেকশন দিলেন, তারা দুটো পার্সপেক্টিভ থেকে করতে পারেন। সেটা হচ্ছে যে ইট ডাজন্ট ম্যাটার যে সেই ব্যক্তিটি কলকাতায় থাকেন না মালদায় থাকেন, একজন ভালো মানুষের সান্নিধ্যে আসবো, তার কাছে নতুন কিছু শিখবো, নতুন কিছু। সেটা তো ঠিক আছে, ওয়ার্কশপ হতেই পারে, ভালো ওয়ার্কশপ আমরা দেখেছি, মানে প্রোডাকশন। যদিও তাতেও প্রিয়তোষ আমি বলতে বাধ্য হচ্ছি যে সিম্পল টু সে যে কয়েক বছর আগে বর্ধমানে সরকারি উদ্যোগে ওয়ার্কশপ হয়েছে, সেখানে ডিরেক্টর যৌন লাঞ্ছনে অভিযুক্ত হয়েছেন এবং মেসেজ করেছেন রাত্রিবেলা, এটা একদম সবাই জানে, আমরা মিডিয়ার লোক যারা জানি। তারপর এবং আমি এটা শুনেছিলাম যখন লেখালেখি করে, তিনি বলেছিলেন কিছুই কেউ করতে পারবে না, আলটিমেট কেউ কিছুই করতে পারেও নি, এত তারপরেও দুটো ঘটনা ঘটেছে। তো আমি যেটা বলতে চাইছিলাম যে সেই যে মানুষটাকে নিয়ে আসছি সিলেক্ট করে, প্রথম কথা হচ্ছে সিলেকশনটা করছে কে, এটা তার সেই যোগ্যতাটা আছে কিনা, যে ভালো খারাপ সেই বোধটা আছে কিনা, 1। 2 হচ্ছে যদি থেকেও থাকে, যাকে সিলেক্ট করে নিয়ে আসা হচ্ছে সে আদৌ কি সেই থিয়েটার নির্মাণটার প্রতি যথাযথভাবে সততা রেখে কাজটা করছেন, বা তার সেই ক্যাপাবিলিটি বা এবিলিটি আছে। কারণ বিগত দিনে আমি এরকম 2টি থিয়েটার দেখেছি যে বাইরে থেকে একজন নির্দেশক এসেছেন বর্ধমানে, সেই থিয়েটারটি নির্মাণ করেছেন, বিপুল টাকা খরচা হয়েছে এরকমটা শুনেছি। তো আমি খুব আগ্রহের সঙ্গে আমি থিয়েটারটা দেখতে গেছিলাম যে আমার কিছু শেখার আছে, কিছু জানার আছে। কারণ বর্ধমানের থিয়েটারের লোকজন ছাড়া সবাই থিয়েটার দেখে, বর্ধমানের থিয়েটারের লোকজন থিয়েটার দেখে না। তো দেখতে গেছি এবং দেখতে গিয়ে আমি খুব হতাশ হয়ে ফিরেছি। সংস্কৃতিতে হয়েছিল, আরেকটা হয়েছিল সেটা ওপেনে হয়েছিল একটা আছে। তো আমি গিয়ে খুব হতাশ হয়ে ফিরেছি হতাশ হয়ে এই কারণে যে থিয়েটারটা কতটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে এরকম নয়, তুমি একটা শিল্প সৃষ্টি করছো। প্রথম কথা মনে রাখতে হবে যে আল্লাহর পরে আমাদের ঈশ্বরের পরে কারোর কিছু সৃষ্টি করার নেই, আমরা তার সৃষ্টিটাকে নকল করছি। কে কত ভালো নকল করছে সেটা হচ্ছে মুদ্রা বিষয়। তো আমি সেই নকলটা দেখতে গেছি, সেই নকলটার মধ্যে যদি তুমি প্রথমে একটা পর্দা ফেলে দাও, তুমি এমন একটা কিছু করছো যেটা আমার বোধগম্য হচ্ছে না, আমার কাছে পৌঁছাচ্ছে না, তাহলে সেই শিল্পটা আমার কাছে কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। তুমি খুব ভালো কিছু করছো, জাঁকজমকপূর্ণ করছো, মানে পাবলিকের মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, মাথার উপর দিয়ে না পিছন দিয়ে ভগবান জানে, কিন্তু সেই থিয়েটারটা আমার কাছে কোনো মানে তৈরি হলো না সেই থিয়েটারটার। অথচ এত টাকা ব্যয় হচ্ছে। খুব বিখ্যাত একজন নাট্যকার, আমাদের প্রণম্য মানুষ, তিনি আজ পৃথিবীতে নেই, তার লেখা নাটক সে সমস্ত নিয়ে কাজ হচ্ছে, এত ওয়ার্কশপ হচ্ছে সেই থিয়েটারের পিছনে। মানে এটা আমি কিন্তু ফর এক্সাম্পল বুঝতে পেরেছি। আবার এরকম ঘটনাও আছে সৌমদা, সেটা হচ্ছে বর্ধমানের এই থিয়েটারের
মানুষজন, তারা থিয়েটার নির্মাণ করছেন, নিজেদের মতো করে নির্মাণ করছেন। প্রচুর ছেলে মেয়ে আছে হয়তো, ঠিক আছে, আমি কোনো নাম টাম করছি না, প্রচুর ছেলে মেয়ে আছে, কাজ হচ্ছে, সবই ঠিক আছে। সেই ছেলে মেয়েগুলো শূন্য থেকে এসছে, তাল হয়ে এসছে, তারা জানুন আমি কোথায় গিয়ে পড়েছি, যে সেই মানুষটার ক্ষমতাটা কতটা, এবিলিটিটা কতটা। ফলে একটা জেনারেশন কিন্তু এক্সপ্লয়েটেডও হচ্ছে। এটা খুব দামি কথা। একটা জেনারেশন কিন্তু এক্সপ্লয়েটেড। তোমার সাথে কথা হচ্ছিল যে অনেক ক্ষেত্রে এরকমও হচ্ছে যে বিশেষ করে অভিনেত্রীদের ক্ষেত্রে যে বাড়িতে নানা অসুবিধা সত্ত্বেও মধ্যবিত্ত বাড়ির মেয়েরা আসছে, অভিনয় করছে, তারপর বিয়েতে হওয়ার পরে দেখা যাচ্ছে সে মোল্ড হয়ে যাচ্ছে, আর সেখানে সেটার দায়িত্ব আমাদের, সেটার দায়িত্ব বোঝানোর একটা জায়গা, সেটার দায়িত্ব আমাদের, কারণ আমরা তাদেরকে প্রপার ওয়েতে গাইড করতে পারছি না যে কি থিয়েটার হতে পারে, থিয়েটারে তুমি কি পেতে পারো আমার কাছ থেকে, আমার মধ্যে সেই ক্ষমতাটা আছে। আচ্ছা তুমি বলো তো, বর্ধমানে এই যে এত থিয়েটার নিয়ে আলোচনা হচ্ছে, এত থিয়েটার নিয়ে কথা হচ্ছে, থিয়েটার নিয়ে পড়াশোনা করে কটা মানুষ? থিয়েটার মানে নাটক পড়ার কথা বলছি না, মানে থিওরিটিক্যাল দিক, থিয়েটারের ইতিহাস বা ইতিহাস এই মুহূর্তে কোথায় কি থিয়েটার হচ্ছে সেগুলো নিয়ে চর্চা বলো, এটা একটা, হ্যাঁ অবশ্যই এটা হওয়া উচিত। ঠিকই আমরা শুনছিলাম, আমাদের অনুষ্ঠানটা শেষের দিকে আসছে, আর বেশিক্ষণ সময় নেই। আমি প্রিয়তোষ কতগুলো এমন কথা বলেছে যে কথাগুলো নিঃসন্দেহে খুব তাৎপর্যপূর্ণ, যুক্তিপূর্ণ, এবং অবশ্যই সেগুলো খুব বিতর্কিত কথা, এবং সবাই এটা শুনছেন, এবং আশা করবো যে কথাগুলো প্রিয়তোষ যেটা বলছে সেটা মানুষকে ভাবাবে, কোথাও একটা একতার প্রয়োজন আছে, তা না হলে কিন্তু আমরা এগুতে পারবো না। প্রিয়তোষ, একটা আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড আছে, যেখানে তোমাকে আমি কতগুলো নাম বলবো এবং তুমি খুব 2 সেকেন্ডের মধ্যে সেই জবাবটা তোমাকে দিতে হবে। যে নাম বললে তার কারণ বলতে হবে না, কারণ কিছু বলতে হবে না, কারণের এখানে বলার কোনো স্কোপ নেই। গিরিশ ঘোষ না অর্ধেন্দু শেখর মুস্তাফি? গিরিশ ঘোষ। শিশির ভাদুড়ী না অজিতেশ বন্দ্যোপাধ্যায়? অজিতেশ বন্দ্যোপাধ্যায়। দেবশঙ্কর হালদার? আমি জানতাম এটা থাকবে, দেবশঙ্কর হালদার। আচ্ছা ঠিক আছে। স্বাতীলেখা সেনগুপ্ত না তৃপ্তি মিত্র? তৃপ্তি মিত্র। উৎপল দত্ত না শম্ভু মিত্র? উৎপল দত্ত। আচ্ছা। মোহিত চট্টোপাধ্যায় না মনোজ মিত্র? মোহিত চট্টোপাধ্যায়, অবভিয়াসলি মোহিত চট্টোপাধ্যায়। ঠিক আছে, আর বলবো না, কথা হলো। আমরা একদম অনুষ্ঠানটা শেষের দিকে পৌঁছেছি। আমি যেটা শেষ প্রশ্ন করবো, অনেকগুলো বিতর্কিত ব্যাপার হয়ে গেল, 2-3টে জিনিস যেটা আমাদের মধ্যে থেকে বেরিয়ে এলো। ইউনিটির কথাটা প্রিয়তোষ বলেছে, এটা আমরাও আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। 2 নম্বর কথা হচ্ছে যে গ্রুপ থিয়েটার শীত দ্বারা বিক্রয় করছে কিনা, এটাও একটা কথা আমাদের মধ্যে থেকে উঠে এসেছে। এবং আমার মনে হয় যে প্রিয়তোষ যেটা বলতে চাইলো যে সত্যি কথা, সত্যি ভালো থিয়েটার, প্রতিবাদী থিয়েটার কিন্তু যদি শুধু গ্রান্ট নির্ভর হয়ে যায় প্রিয়তোষ, তাহলে সেই থিয়েটার তার প্রতিবাদের জায়গাটা হারিয়ে ফেলে। ফলে গ্রুপ থিয়েটারের এক্সিস্টেন্সটা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ফলে না, তুমি যখন শাসককে আঘাত করবে, আমি একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ভালো থিয়েটার করতে গেলে সবসময় যে অর্থের প্রয়োজন হয় এরকমটা নয়, আবার অর্থ লাগেও না এরকমটা নয়। আবার উল্টো দিকে যে তোমার কাছে অর্থ আছে মানে, টাকা আছে মানেই তুমি ভালো থিয়েটার করবে, সেটাও সর্বদা নাও হতে পারে। তো যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনাটা হচ্ছিল, যে অর্থের প্রয়োজন আছে, মফস্বলের প্রচুর দল আছে যারা থিয়েটারটার উপরেই বেঁচে আছে। অবশ্যই দেখি, হালি শহর থেকে শুরু করে, আমি দেখেছি ইউনিটি এসেছিল, হালি শহরে ইউনিটি মঞ্চ, গোবরডাঙ্গা নকশা আছে, অশোকনগর নাট্য, শিল্পায়ন আছে, অভি আছে, প্রচুর দল আছে এরকম। তো সেখানে দরকার, কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি সরকারের কাছ থেকে টাকাটা নিই বা কোনো ক্ষমতার কাছ থেকে টাকাটা নিচ্ছি, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি আমার ভাবনার বহিঃপ্রকাশ ঘটাতে পারছি কিনা, শিল্পকে আমি আমার হাতিয়ার বানাতে পারছি। শেষ প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে অনেক তরুণ এখন এই থিয়েটার করছেন, এত সব কিছু নিয়েও করছেন, আমারই চেনা জানা অনেকে আছেন, মানে যারা তোমার থেকে অনেক বয়সে ছোট। বলা বাহুল্য যে একটা প্রশ্ন আমি ও কিন্তু প্রিয়তোষ কিন্তু পেশাগতভাবে থিয়েটারের বাইরে ইকোনমিক্সের অধ্যাপক মানকর কলেজের, মানে দুটো দিক তুমি বজায় রাখো, এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। মানে আজকেও তুমি কলেজ করে এখানে আমার স্টুডিওতে এসেছো। থিয়েটারে এই যে আজকের দিনে কেবল বাহিত যুগ, এত এন্টারটেনমেন্ট, যখন হাতিবাগান ছিল তখন কেবল ছিল না, ইন্টারনেট ছিল না, হাজার রকমের অসুবিধে, হাজার রকমের প্রলোভন, ভয় দেখানো আছে, প্রলোভন আছে, ক্ষমতার কাছাকাছি থাকার লোভ আছে। শেষ প্রশ্ন হচ্ছে যে এইগুলোকে কাটিয়ে বাংলা থিয়েটার এগিয়ে যাওয়ার ব্যাপারে তুমি কতটা আশাবাদী? শেষ প্রশ্ন। এই বাধাগুলোকে কাটিয়ে বাংলা থিয়েটার আগামী দিনে এগুবে? দেখো, বিষয়টা হচ্ছে এগুলো না 2-3টে প্যারামিটারের উপর ডিপেন্ড করে, খুব ছোট করে যদি, একদম ছোট করে, আমাদের সময় শেষ। হ্যাঁ, একটা হচ্ছে যে আমি বা আমরা
আমরা কতটা উদার হতে পারছি। উদার মানে কিন্তু একে অপরের কাছে নয়, নিজের কাছে কতটা উদার হতে পারছি, নেয়া অন্যের কিছু ভালো অন্য কাজ, এটার উপর ডিপেন্ড করছে। আর 3 নম্বর যেটা খুব বড় একটা বিষয়, সেটা হচ্ছে থিয়েটার একটা রেল লাইনের মতো, ঠিক আছে? মানে এর এই লাইনে যদি এই যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো চলে, তার উল্টো দিকে প্রবলেমের সমাধানগুলো আশাটাও আছে, আশাটাও আছে। কেন এত ইয়াং ছেলে আসছে, আজকে তুমি আমাকে ডাকতে না, মানে আমন্ত্রণ জানাতে না, এখানে বসে এত কিছু আলোচনা হতো না, এরপরে এখান থেকে গিয়ে আবার চা খেতে খেতে আড্ডা হবে না, এগুলো হতোই না। এইটা যে ঘটছে, এই ঘটাটার কারণ হচ্ছে যে এখনো ওই একটা কবিতা মনে পড়ে গেল, তো দুটো লাইন। অবশ্যই আমাদের সময় শেষ, আমি দুটো লাইন শুনলে শেষ করবো। আকাঙ্ক্ষা থেকে সরাবো না হাত, বাসনা আমার সিদ্ধ না হলে, হয় পাবে প্রাণ বধুর নাগাল, নয়তো এ দেহ যাবে ছেড়ে চলে, মরলে আমার কবরটা খুঁড়ে, দেখো তুমি গেছে অন্তরে রয়ে যেহেতু আগুন, কাফন আমার রয়েছে ধোঁয়ায় ধোঁয়াকার হয়ে। এই কবিতাটার এই কয়েকটা লাইনের মধ্যে তোমার সমস্ত। অবশ্যই আমাদের একদম সময় শেষ। আজকে যে কবিতাটা দিয়ে প্রিয়তোষ শেষ করলো সেটাই বোধহয় মানে আজকের আমাদের টোটাল আলোচনা একটা বটম লাইন আমি বলতে পারি। অর্থাৎ নানা রকম সমস্যার মধ্যে দিয়েও কিন্তু এগিয়ে চলেছে থিয়েটার, এবং বাংলা থিয়েটারকে বাঁচিয়ে রাখবে তার মানুষ, অর্থাৎ দর্শক। মানুষ বলতে দর্শকের কথা আমি বলছি। এবং শত রকম বাধা বিপত্তি সত্ত্বেও আগামী দিনেও প্রচুর প্রিয়তোষের মতো ছেলেরা, আরো যারা জুনিয়র, যাদেরকে প্রিয়তোষরা হাতে ধরে নিয়ে আসবে, তাদের আশায় ভর দিয়ে, তরুণ প্রজন্মের পিঠে ভর দিয়ে কিন্তু বাংলা থিয়েটার তার নিজস্ব জায়গাকে তৈরি করে নেবে। এই আশা নিয়ে আজকে সৌম্য স্পিক্সের এই অনুষ্ঠানটা শেষ করছি। আজকে অনুষ্ঠানে আমরা নাম দিয়েছিলাম, আমরা আগেই বলেছি, হে বন্ধু হে প্রিয়, যেহেতু প্রিয়তোষ আজকে এসছে। হে বন্ধু হে প্রিয় আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী ক্ষেত্রে আমরা আবার আপনাদের সামনে আসবো সৌম্য স্পিক্সে, নিশ্চয়ই আমার সঙ্গে কোনো অন্য অতিথি থাকবেন। প্রিয়তোষ, অনেক ধন্যবাদ আসার জন্য। আবার নিশ্চয়ই তোমাকে আমরা আমাদের স্টুডিওতে পাবো। বসবো অবশ্যই, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।